প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2017 এর একটা প্রশ্ন সলভ করাবো। তো এটা ঢাকা বোর্ড 2017 আসছিল। সে প্রশ্নটা হচ্ছে দৃশ্যকল্প একে বলতেছে যে y ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো একটা দৃশ্যকল্প এক, আর দৃশ্যকল্প দুই দিচ্ছে যে এইচ অফ এক্স ইকুয়াল টু টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস ওয়ান। দুইটা আমাদের রাশি দিয়েছে এখানে। তো ক নম্বরটাই প্রতিদিনের ন্যায়, এটা এর সাথে কোনো মিল নেই উদ্দীপকের সাথে। এখন বলতেছে y ইকুয়াল টু sec x হলে প্রমাণ করো যে y2 ইকুয়াল টু y ইন্টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই যে স্কোয়ারটা এবং এই টু এর ভিতরে পার্থক্য আছে। এটা হচ্ছে বর্গ করা হয়, আর এই y2 বলতে বোঝাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন। আমাদের এখানে ডাবল ডিফারেন্সিয়েশন বা দুইবার ডিফারেন্সিয়েশন বলা হচ্ছে, অর্থাৎ y2 বলতে এখানে বোঝাচ্ছে যে এরকম ভাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তার মানে আমাদের যে প্রথম যে ক নম্বর অঙ্কটা, তার আমরা বুঝতে পারছি যে একে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের y2 আসবে, তখন আমাদের এটা প্রমাণ করব। এখন দৃশ্যকল্প খ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প একের বক্ররেখাটি। বলতেছে এটা একটা বক্ররেখা। এই বক্ররেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে বলা হচ্ছে যে দৃশ্যকল্প একের যে একটা বক্ররেখা আছে, সেই বক্ররেখাটা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে। তো মূলত এখানে অঙ্কটা এমন দেয়া থাকে যে এত বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করে। এখানে না দিয়ে বলছে যে একটু কাজ করে দিতে বলছে যে যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করতে হবে। আর গ নম্বরটা বলতেছে দৃশ্যকল্প 2 থেকে এর ফাংশনের চরম মান নির্ণয় করা। অর্থাৎ চরম মান বলতে বোঝাচ্ছে এখানে গুরুমান এবং লঘুমান বা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান তোমাকে বের করতে হবে। তার মানে আমাদের তাহলে বুঝতে পারতেছি এখানে বের করতে হচ্ছে যে গুরুমান লঘুমান, আর এই জায়গাটা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতেছে, আর এটা সম্পূর্ণ আলাদা ডাবল ডেরিভেটিভ করে আমরা এটা প্রমাণ করব। তো আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি, প্রথমে ক নম্বর অঙ্কটা দেখাচ্ছি। ক নম্বরটা কি দিয়ে আছে দেখো, ক নম্বর দেওয়া আছে যে y ইকুয়াল টু sec x হলে প্রমাণ করো যে এটা। তো আমরা দেওয়া আছে দিকে শুরু করলাম, যে দেওয়া আছে y ইকুয়াল টু sec x। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই যে y ইকুয়াল টু sec x বলতেছি, তো আমাদের তো এখানে y2 প্রমাণ করতে বলছে। y2 সময় এটা প্রমাণ করতে বলছে। y2 মানে আমি তোমাকে বললাম ডাবল ডেরিভেটিভ। তো এখন আমি যদি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি বা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের কি আসে? তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dy বাই dx আসে, আর dy বাই dx মানে লেখা যায় কি y1। এই dy বাই dx কে আমরা এখান থেকে y1 লিখতে পারি, y1 আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে এই y-টাকে আমরা লিখলাম হচ্ছে y1, অর্থাৎ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি মানে এটা। তো এখন এই যে যদি এই পাশে আবার এরকম করে অবশ্য চিহ্নটা দেখাইলাম, এটা ক্যালকুলেশন করলে কত হয়? সেটা ক্যালকুলেশন করলে হচ্ছে sec x tan x হয়। তোমরা জানো যে sec x কে যদি ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে, তাহলে sec x tan x হয়। এটা আমরা রেখে দিলাম। ওকে, y1 পর্যন্ত এটা থাকলো। এখন যদি আমি আবার ডেরিভেটিভ করি, তাহলে y1টা হয়ে যাবে কি y2 হয়ে যাবে। তোমরা এটা জানো। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো যে ডেরিভেটিভ করতে চাচ্ছি, তাহলে এখানে দেখো দুইটা ফাংশন আছে, একটা ফাংশন। আমি ধরে নিলাম এটা কি ইউ ফাংশন, এটা আছে ভি ফাংশন। তোমরা জানো যে ইউ ফাংশন যদি ডেরিভেটিভ করতে হয়, তাহলে মূলত কাজটা কি? মূলত কাজ আমি তোমাদেরকে একটু যদি দেখাই, এখানে একটু দেখাই। যদি তুমি ddx ইউভি ফাংশনকে যদি ডেরিভেটিভ করো, তাহলে প্রথম কাজটা হচ্ছে ইউটাকে প্রথমে আমাদের রেখে দিতে হয়, ভিটাকে ডেরিভেটিভ করতে হয়। এরপরে এটা করার পরে এখন হচ্ছে ভিটাকে তারপর রাখতে হয় ইন্টু ডিইউ বাই ডিএক্স করতে হয়। অর্থাৎ এখানে তোমার গতদিনকে আমি ইউ বাই ভি মেথড দেখাইছিলাম, আজকে আছে ইউ ভি মেথড দেখাচ্ছি। তো ইউ ভি মেথডটা কি? ইউটাকে রেখে দিয়ে ভিটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, প্লাস ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা হচ্ছে ইউভি এর রুলস। তো যেহেতু এটাকে আমি আবার ডেরিভেটিভ করতেছি, y1টাকে আবার ডেরিভেটিভ করতেছি x এর সাপেক্ষে, y2 হয়ে গেল।
তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে বলতেছে এটা ইউ, এটা হচ্ছে ভি। আমি যদি ইউটাকে রেখে দিই এরকম করে, ইউটাকে এরকম করে রেখে দিলাম, ইউটাকে রেখে দিলে ভিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ভিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, তাহলে আমরা যদি একটা চিহ্নিত করি, আমি একটু পরে না দেখাই। দেখো ইউভি মেথডটা ছিল ইউটাকে রেখে দিয়ে ভিটাকে ডিফারেন্সিয়েশন করা, প্লাস ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ডিফারেন্সিয়েশন করা, এই তো এইভাবে। তো এখন দেখো এবার কি করি, এটা তো এরকম থাকলো, এখানে sec x লিখলাম। এখন তোমরা জানো যে tan x কে যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে হয় কি sec স্কয়ার x। আর এখানকার tan x টা আমি এখানে রেখে দিলাম। আর এখানে দেখো এই sec x কে যদি ডিফারেন্সিয়েশন করো আবার, তাহলে হয় কি sec x tan x, sec x into tan x, এটা হলো। তো এখন খেয়াল করে দেখো যে এখানে sec x রাখলাম ইনটু sec স্কয়ার x, এখানে দেখো এই tan x আর tan x tan স্কয়ার x হয়, আর sec x তো আছেই, sec x রেখে দিলাম ইনটু tan স্কয়ার x। তো আমরা দেখো এই বাম পক্ষে কিন্তু y2 মিলে গেছে, বাট ডান পক্ষে কিন্তু আমরা মিলিনি, সেটা আমরা এখন মিলাতে চেষ্টা করব। তো এখন আমরা যদি এটা মিলাই, তো দেখো এখন যদি আমি x জায়গা থেকে, এই জায়গা থেকে আমি যদি sec x কমন নিই তাহলে কি আসে, এখানে আছে sec স্কয়ার x আসে, আর এখানে আছে কি tan স্কয়ার x আসে। ওকে, তো এখন একটা কথা খেয়াল করে দেখো যে আমাদের এই যে tan x আসছে আর sec x আসছে, আমি এই tanটাকে আমরা চেঞ্জ করব। tanটাকে কেন চেঞ্জ করব, কারণটা দেখো এখানে কিন্তু sec x এর পরিবর্তে কিন্তু y-টা লিখতে পারবো, sec x এর পরিবর্তে y-টা লিখতে পারবো, কিন্তু tan x এর পরিবর্তে লিখতে পারবো না, এই জন্য tan x কে আমি sec এ রূপান্তর করে ফেলবো। আবার আমি কেন রূপান্তর করব, কারণটা দেখো এখানে কিন্তু প্রমাণে কোনো sec x বা tan x নাই, শুধু y 2y স্কয়ার মাইনাস 1 এরকম কিছু আছে, মানে y আছে আর এবং y2 আছে, y2 তো আমি বাম পক্ষে মিলাইছি, এখন ডান পক্ষে মিলাবো শুধু y এর সাথে, তাহলে এখানে কিন্তু sec x বা tan x কিছু নাই। তার মানে আমরা হচ্ছে কি করব, sec x কে সবগুলোকে রূপান্তর করব। কেন করব, কারণটা যদি sec x রূপান্তর করি তাহলে sec x এর পরিবর্তে কিন্তু y বসাতে পারবো। ওকে, এখন আবার এখানে দেখছি tan x আছে, tan x টাকে চেঞ্জ করে দিই। সে tan কিভাবে চেঞ্জ করব, দেখো এখানকার sec স্কয়ার x tan কে ভাঙলে হচ্ছে sec স্কয়ার মাইনাস 1 হয়, না প্লাস 1 হয় না, আমরা একটু ক্যালকুলেশনটা করি, এটা মাইনাস 1 হওয়ার কথা। দেখি আমরা আমরা যেটা সূত্র জানি, কি সূত্র জানি, সূত্রটা হচ্ছে তোমাদের যদি একটু দেখা এখানে, যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1 তো জানি, এটা সমান 1। তাহলে আমরা এখন বের করতে চাচ্ছি tan স্কয়ার x টার পরিবর্তে, তাহলে sec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি tan স্কয়ার x মানে sec স্কয়ার x মাইনাস 1, এটা আমি লিখতে পারি। তাহলে আমরা এই tan স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখতে পারি কি sec স্কয়ার x মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে sec x তো আছেই, আর এই জায়গাটা আছে sec স্কয়ার x আর sec স্কয়ার x, মানে 2 sec স্কয়ার x, 2 sec স্কয়ার x মাইনাস 1। তাহলে আমরা যদি এই পাশে আমরা একটু কাজ করি, অন্য পেজে না যাই, যদি আমি এখানে করতে চাই অঙ্কটা, তাহলে কি আসতেছে, এখানে sec x টা আছে আমার, এই sec x, আর এই ক্যালকুলেশন করে 2 sec স্কয়ার x মাইনাস 1 আসে। ওকে, এখন দেখো এই পাশে কিন্তু y2 হতে আসতেছিল এই পাশে, তার মানে আমরা এখানে মূলত y2 ইকুয়াল টু এই sec x এর পরিবর্তে কিন্তু আমরা y লিখতে পারি। কারণ কি দেখো, এই যে sec x সমান হচ্ছে y, তাহলে আমরা করতে পারি কি এই sec x এর পরিবর্তে y লিখলাম, আবার এই 2 sec স্কয়ার x আছে এখানেও কিন্তু আমরা y স্কয়ার লিখতে পারি, মানে 2 এই 2 আর এই যে sec x এর পরিবর্তে y, তার 2y স্কয়ার মাইনাস 1, দেখো এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের কিন্তু এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করো যে y2 ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1, সেটা কিন্তু আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে যেটা প্রমাণ করলাম যে y2 ইকুয়াল টু y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। দেখো আমি জাস্ট করছি এখান থেকে জাস্ট এই পেজে আনছি, ওই পেজে না গেলাম, এই sec x এই sec x আর এই sec স্কয়ার x sec স্কয়ার 2 sec স্কয়ার x মাইনাস 1, আর sec x এর পরিবর্তে আমরা শুধু জাস্ট y লিখে দিছি, তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আমাদের এখানে দেখাতে বলছিল বা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের অঙ্কটা করব, মানে খ। এখানে যে খ নম্বরটা বলছি, দেখো যে দৃশ্যকল্প 1 এর বক্ররেখাটি
যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অঙ্ক করার আগে তোমাকে আমি দুইটা সূত্র দেখাবো, স্পর্শক আর অবিলম্বের সমীকরণ দেখাবো। তার আগে তারপর অঙ্কটা দেখাবো। তো মনে করি এটা যে একটা বক্ররেখা হয়, এটা একটা বক্ররেখা হয়, তাহলে আমাদের এই রেখাটা যে একটা বিন্দু ছেদ করে এটাকে বলে আমাদের স্পর্শক, মানে এটাকে বলে আমরা স্পর্শক। আর এখান থেকে এরপর যে লম্ব রেখাটা না হয় এটাকে বলা হয় অভিলম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। তো আমরা জানি এই স্পর্শক রেখার সমীকরণ আমরা কিন্তু সরলরেখা থেকে শিখে আসছি। যদি একটা বিন্দু দেওয়া থাকে, x1 আর y1, এবং যদি ওই রেখাটা ঢাল দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই রেখাটার সমীকরণটা হয় আসছে এরকম, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা থাকে আমরা জানি। আমরা কি জানি এখানে, যদি একটা ঢাল দেয়া থাকে m, সরলরেখা থেকে আমরা জানি, এবং যদি একটা বিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা স্পর্শক না, মানে একটা রেখার সমীকরণটা হয় আছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তো এখন বিষয়টা হচ্ছে যে এর সরলরেখা থেকে আমরা শিখে আসছি। এখন এখানে দেখো একটা বিন্দু দেওয়া আছে আর ঢালটা কিন্তু দেওয়া না, জাস্ট বলছে এটা স্পর্শক। তো স্পর্শক ক্ষেত্রে আমরা জানি এই m মানে সেটা হচ্ছে কি dy বাই dx। আমরা যখন ক্যালকুলাসের প্রথম দিকে শিখে আসছিলাম, যখন হচ্ছে লিমিট অধ্যায় শিখছিলাম, তখন কিন্তু আমরা দেখে আসছিলাম dy dx মানে বলতে বোঝায় যে একটা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল। তোমার যারা মনে আছে একটু খেয়াল করে দেখো, ক্যালকুলাসে এটা শেখানো হয়েছে কিনা জানি না, তো ওখানে আছে যে এই dy dx টাই হচ্ছে যে একটা বক্ররেখা একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক রেখার ঢাল। যদি স্পর্শক রেখার ঢাল যদি এই dy dx হয়, তাহলে এই স্পর্শকটার সমীকরণটা হবে কত আমাদের, y মাইনাস y1 ইকুয়াল টু dy বাই dx ইন্টু এক্স মাইনাস x1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সরলরেখা থেকে আমি সরলরেখার সমীকরণটা জানি এটা, আর তাহলে স্পর্শকের সমীকরণটা দেখলাম y মাইনাস y1 ইকুয়াল টু dy dx ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন কথা হচ্ছে, যেহেতু স্পর্শকের ওপর এটা হচ্ছে অভিলম্ব, লম্বটা এটা এই রেখাটা অবিলম্বটা লম্ব, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই স্পর্শকের ওপর এই রেখাটা আছে লম্ব, তা আমরা এটাও জানি একটা রেখার উপর যদি একটা রেখা লম্ব হয়, একটা রেখার উপর একটা লম্ব হয়, লম্ব হওয়ার শর্ত কি? মনে করো এই রেখাটার ঢাল হচ্ছে m1 আর এই রেখার ঢালটা হচ্ছে m2। সরলরেখা থেকে আমরা শিখে আসছি যদি একটা রেখার উপর আরেকটা রেখা এরকম লম্ব হয়, সেক্ষেত্রে শর্ত হচ্ছে m1 গুণন m2 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এটা যদি হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু m1 মনে করো যে স্পর্শকের ঢাল, তাহলে অবিলম্বের ঢাল যদি আমি বের করতে চাই m2, তাহলে m2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -1/m1 লিখতে পারি না, -1/m1। তাহলে -1/m1 এটাই হচ্ছে কি অবিলম্বের, অর্থাৎ আমাদের যেখানকার অবিলম্বটা আছে সেই অবিলম্বের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল যদি আমি dy dx হয়, স্পর্শকের সমীকরণ ঢাল যদি dy dx হয়, তাহলে অবিলম্বের ঢাল হবে কি -1/dy dx। সেজন্যই অবিলম্বের সমীকরণটা আছে এমন হয়, অভিলম্বের সমীকরণ সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু -1/dy বাই dx ইন্টু এক্স মাইনাস x1। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি এটা দেখালাম। তাহলে এখানে অবিলম্বের সমীকরণটা কেন এরকম হলো, কারণটা দেখলাম যে যদি একটা ঢাল আমি জানা থাকে, অপর ঢালটা কিন্তু আমি এইভাবে বের করতে পারি। অপর ঢালটা কি হবে, -1/m1। যদি m1টা যেহেতু স্পর্শকের ঢাল মানে dy dx, তাহলে অবিলম্বের ঢাল হবে কি -1/m1। তাহলে অবিলম্বের সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু -1/dy dx ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, আর এটা দেখতে লিখতেছি এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তা আমাদের বলতেছে স্পর্শকের এবং অবিলম্বের সমীকরণটা বের করো। তাহলে আমরা এখান থেকে দুইটা সমীকরণ দেখে নিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে বলতেছে কিন্তু বিন্দু দেয়া নাই। তোমাদেরকে একটু বলে রাখি, দেখো এখানে কিন্তু বিন্দু, বলছিলাম যে এখানে একটা বিন্দু থাকবে x1 ও y1, কিন্তু এখানে যেটা দেখতেছি এখানে প্রশ্নে দেখো বলছে যে প্রশ্ন কিন্তু বিন্দু দেয়া নাই, শুধু জাস্ট এটা বলেছে যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে এই বক্ররেখাটি, ওই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যদি একটা রেখা
একটা বক্ররেখা যদি এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে ওয়াই এর মান 0 হয়ে যায়। যে কোনো বক্ররেখা বলো, সরলরেখা বলো, যাই বলো না কেন, যখন এক্স অক্ষকে ছেদ করবে তাহলে ওয়াই এর মানটা 0 হবে। তাহলে আমার অঙ্কটা আমি এখন করি। আমরা যে অঙ্কটা করতে চাই তাহলে খ নম্বরটা, তাহলে খ নম্বরটা আমাদের কি দেয়া আছে? দৃশ্যকল্প 1 দেওয়া আছে y ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই রেখাটা মানে এই বক্ররেখা না, এটা বক্ররেখা, এই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করে, তার মানে ওয়াই মান 0। আমরা একটু লিখে নিই, যেহেতু এক্স অক্ষকে ছেদ করে, অক্ষকে ছেদ করে, সুতরাং আমরা বলতে পারি y ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 0 যদি এখানে পুরোটা বসাই দিতে, পুরোটা 0 হয়ে গেল না? y মানটা 0 এখানে বসাই দিই, পুরোটা 0। 0 হলে তাহলে থাকছে কি মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু, তাহলে আমি পাই আসছে কি 4 পাই। তো আমরা এখানে বলতে পারি সুতরাং ছেদবিন্দু, ছেদবিন্দু দেখো 4,0। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের এখানে তাহলে যেটা বের করতে হবে যে সেটা হচ্ছে যে এই 4,0 বিন্দুতে আমাদের স্পর্শক এবং অবিলম্ব বের করতে হবে। তাহলে আমাদের এখানে এই 4,0 বিন্দু, দেখো কেন বলতেছি, কারণটা বলতেছি যে এর বক্ররেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই মানটা 0 বসা দিলাম, দিয়ে এক্স এর মানটা বের করে নিলাম, মানে ছেদবিন্দুটা বের করে নিলাম, এই যে ছেদবিন্দু 40। বলতেছে এই বিন্দুতে মানে ওই বিন্দুতে মানে 40 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করব। তাহলে আমরা তো বিন্দুটা পেয়ে গেলাম, এখন তো স্পর্শক বের করা সোজা। তো আমরা এখন কি করব, আমরা স্পর্শক বের করার আগে ঢালটা আগে বের করে নিই। ঢালটা বের করতে তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করি আমরা। আবার কি আছে ওয়াই, দেখো আমি একটু কাজ করতে, সেটা এর সাথে গুণ করে দিই। এর সাথে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস আছে 3x, তারপর আছে প্লাস 2 হওয়ার কথা, কারণ আমরা জানি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স ইন্টু প্লাস এ বি হয়। মানে আমাদের সূত্রটা আমি একবারে করছি, অবশ্যই এটা এটা একবার এভাবে করা যায়, তোমরা এটা জানো, এটাকে একবার করা যায়। কিভাবে করা যায় তোমরা ওই যে যখন 19 এ পার্ট এই করছো, মানে উৎপাদকে বিশ্লেষণ করছো বা ক্লাস 8 এ উৎপাদক বিশ্লেষণ করছো, তখন এটা থেকে জানো, মানে এই সূত্রটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা থেকে আমি এটা করছি। ওকে, একবারে করছি। তবে এটা থেকে এটা ক্যালকুলেশন করে এটা পেলাম, মানে এইটুকু ক্যালকুলেশন করে আমি এইটুকু পাইছি। তারপর মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তোমরা যদি মনে করো আর একটু কাজ করে নিবা বা না করলেও সমস্যা নাই। এখন আমরা করবো কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, তো দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে দুইটা ফাংশন না, ইউ একটা ফাংশন, পুরো ভি একটা ফাংশন, ইউ একটা ফাংশন, পুরো ভি একটা ফাংশন, দুই ফাংশন গুণাকারে আছে। এখন যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের নিয়মটা কি, প্রথমে ইউটাকে রেখে দেওয়া, এই যে এইটাকে প্রথমে রেখে দিলাম। এইটাকে রেখে দিলে এই ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। তো ভিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর 3x কে ডিফারেন্সিয়েশন করলে হয় শুধুমাত্র +3, আর 2 কে করলে 0 হয়ে যায়। রাখলাম, ওকে। প্লাস এবার কি বলতেছি যে আমরা এই ভিটাকে রেখে দিব। ভিটা কোনটা, এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2, ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ডিফারেন্সিয়েশন করব। তো ইউটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি dy/dx, আর এখানে যে x মাইনাস x আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, -1 হয়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তার মানে ইকুয়াল টু 0 হলো। এই তো আমাদের এটা আসলো। তার আমাদের কি dy/dx বের করতে হয়। তার আগে আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এইগুলোকে ওই পারে পার করে দিই। তাহলে ওইগুলোকে পার করে দিলে dy/dx এই পাশে আসছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই যে এর সাথে রাখলাম এটা, এই মাইনাস 2 এর পাশে রেখে দিলে প্লাস, আর এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার সাথে গুণ করে দিলে 2xy মাইনাস 3y। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝো নাকি, জাস্ট এটা করলাম, জাস্ট এগুলোকে ওই পারে পার করে দিয়েছি, মাইনাসটাকে ওই পাশে প্লাস হয়ে গেছে, আর এইটাকে আমি রেখে দিয়েছি। এখন আমাদের তো ঢাল বের করতে হবে, ঠিক না? এতে ঢালটা আমি নিয়ে নিলাম। তাহলে কি হয়, এই dy/dx টাকে রেখে দিলে তাহলে আমাদের আসতেছে হচ্ছে এরকম 1 - 2xy - 3y বাই হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে কি 2, এটা আমাদের আসে। এখন আমরা করব কি, এই যে
কোন বিন্দু ঢাল বের করব? এই যে এই বিন্দুতে আমরা প্রথমে ঢালটা বের করে নেব। এই বিন্দুতে প্রথমে আমরা ঢালটা বের করে নেব। তার কারণ কি, আমাদের স্পর্শকের সমীকরণ বা অবিলম্বের সমীকরণ বের করতে হলে তোমরা জানো যে প্রথমে আমাদের করতে হয় কি, এই যে বিন্দুতে বলে সেই বিন্দুতে আমাদের ঢালটা বের করে নিতে হয়। তাই ওই বিন্দুতে ঢাল কত হয় দেখি, তাহলে 4,0 এই বিন্দুতে ঢাল। তাই এই বিন্দুতে ঢাল dy/dx। তাহলে এই বিন্দুগুলো আমরা এখন বসাই দিই। তাহলে এখানে 0 যদি বসাই তাহলে এটার মান 0 হয়ে যায়, এটার মান 0 থাকে আছে উপরে 1, আর নিচে থাকে দেখো, নিচে থাকে আছে তোমার 16 প্লাস 3 4 12 প্লাস আছে 2, তার মানে 1/30। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে আমার এই বিন্দুতে ঢালটা আছে এটা। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আবার বলি যে আমাদের কি করলাম, এইটা এক্সট্রা ভাবে আমার করা লাগলো, কারণ এটা হচ্ছে বিন্দুটা দেওয়া ছিল না। বিন্দুটা দেওয়া ছিল না কিন্তু বাট একটা অপশন দেওয়া ছিল যে এটা করতে হবে, সেই অনুসরণ করে আমি এখানকার ছেদ বিন্দুটা বের করে নিলাম। এখন আমাদের নিয়মটা কি, যে ফাংশনটা দেওয়া থাকে সেই ফাংশনটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। তো সাধারণ এটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে এখান থেকে dy/dx টা বের করে নিলাম। এখন করতে হয় কি, এই যেই বিন্দুটা ঢাল আমাদের স্পর্শক বা অভিলম্ব বের করতে হবে সেই বিন্দুতে আমাদের ঢালের মানটা বের করে নিতে হয়। তো সেই বিন্দু ঢালের মানটা বের করে নিলাম। ওকে, এখন আমরা করব কি, আমাদের কাজ মোটামুটি শেষ। জাস্ট একটা কাজ করবো, এখন বলবো যে এই যে 4,0 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ সেটা আমরা কি দেখে এলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা সূত্রটা দেখে এলাম এরকম না, y-y1। আমি সূত্রটা যদি আবার লিখি, y-y1 ইকুয়াল টু dy বাই, সূত্রটা এখানে লেখা যাবে না, তারপর আমি লিখে দিলাম x মাইনাস x1। এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখন দেখ y1টা কি, y1টা বলতে বোঝাচ্ছি এখানকার একটা পয়েন্ট, মানে এই পয়েন্টটা, আর x1টা কি, এখানকার এই পয়েন্টটা। আর ঢালটা তো আমরা বের করে নিলাম, সেই ঢালটা আছে 1/30। তাহলে আমি এখন যদি বসাই y-y1 তো 0, তাহলে কি y ইকুয়াল টু dy/dx এর মানটা হচ্ছে 1/30 আর x মাইনাস x1 মান হচ্ছে 4। দেখো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, এটা হয়ে গেল। এখন জাস্ট তুমি যদি এটাকে এভাবে ক্যালকুলেশন করো, মানে 30y ইকুয়াল টু x মাইনাস 4, তাহলে আমরা এখান থেকে একটু এভাবে লিখতে পারি, এখান থেকে x মাইনাস 30y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাই আমাদের স্পর্শকের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে x মাইনাস 30y মাইনাস 4 ইকুয়াল টু 0 এখানে স্পর্শকের সমীকরণটা বের করলাম। এখন আমি জাস্ট বলছিলাম অবিলম্বের সমীকরণটা হচ্ছে কি হবে, সব ঠিক থাকবে, y মাইনাস y1 ইকুয়াল টু, এখানে শুধু মাইনাস 1/dy/dx হবে। ঠিক আছে, তাহলে আমরা সেই অবিলম্বের সমীকরণটা তাহলে বের করি। তাহলে এখান থেকে স্পর্শ সমীকরণটা আমরা বের করলাম। এখন আমি যেটা বের করবো অবিলম্বের সমীকরণ। তো সুতরাং অবিলম্বের সমীকরণ, তো অবিলম্বের সমীকরণটা তাহলে কি বলছিলাম, আমি সূত্রটা আবার লিখছি, যেখানে লেখা ঠিক না, ঠিক পাশে লিখতে হয়, তাহলে লিখতেছি y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস 1/dy/dx ইন্টু x মাইনাস আছে x1। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। এগুলো তোমরা জানো, এই জন্য আমি নতুন করে আরো বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট ওখানে একটু দেখে আসলাম। তাহলে এখানে একই রকম ভাবে y মাইনাস y1 বলতে কি বোঝায়, y1 এর মান এই যে 40 বিন্দুতে, 4,0 এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ আমরা বের করতে চাচ্ছি। তাহলে y1 মানে এখানে 0 হবে, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 1 বাই, এই dy/dx এর মানটা দেখো 1/30 যেটা ছিল সেটা বসাই দিলাম, কিছুই না, আর x মাইনাস 4 মানে x1 এর মানটা এই যে 4। এখন একটা খেয়াল করে দেখো, y ইকুয়াল টু এই 30টা কিন্তু উপরে উঠে যায়, তাহলে আমরা কিন্তু এভাবে শুধু 30 ইন্টু x মাইনাস 4 আমরা লিখতে পারি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে y ইকুয়াল টু, তাহলে মাইনাস 30x প্লাস এই যে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস 120। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা এই পাশে আসলে 30x তারপর আছে প্লাস y মাইনাস 120 ইকুয়াল টু 0। যেটা বের করলাম এটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। তো শিক্ষার্থী কিন্তু খুবই সোজা একটা অঙ্ক, আমরা যেটা এখন বের করলাম সেটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। আমরা জাস্ট একটা সূত্র, দুইটা সূত্র মুখস্থ রাখলে হয়, এখানে জাস্ট স্পর্শকের সমীকরণটা কি আর অবিলম্বের সমীকরণটা কি। তাহলে আমি তোমাদেরকে এই অঙ্কটা যদি আবার একটু দেখাই, সেক্ষেত্রে দেখো যে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই ছেদবিন্দু দেওয়া থাকলে তো দেওয়া থাকলো, না থাকলে আমরা ছেদবিন্দুটা প্রথমে বের করে নেব। কারণ এই বিন্দুতে আমাদের দেখো এই বিন্দুতে আমি দেখে আসলাম তখন
স্পর্শক বা অভিলম্বের সমীকরণটা বের করব। এই তোমাকে আমি দেখালাম, সম্ভবত প্রথমে আমি দেখালাম যে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণটা আমরা ওখানে বের করব। ওকে, তো এখন কথা হচ্ছে যার কারণে আমরা প্রথমে এই ছেদবিন্দুটা বের করে নিলাম, নিয়ে ওকে ঢাল বের করলাম, ঢাল বের করে নিলাম। এখন ওই বিন্দুতে ঢালের মানটা আমি কত হয় সেটা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এখন জাস্ট করলাম কি, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটার সূত্রটা বসাই দিলাম, দিয়ে জাস্ট মানটা বসাই দিলাম, শেষ অঙ্ক। খুবই সোজা অঙ্ক। এখানে ডিফারেন্সিয়েশনের যে অঙ্কগুলো তার ভিতরে সবচেয়ে সোজা এই তোমার স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করা। এবার যে অঙ্কটা আছে গ নম্বরটা বলতেছে যে দৃশ্যকল্প 2 এর ফাংশনের চরম মান নির্ণয় করো। চরম মান নির্ণয় করা মানে এখানে তোমার গুরুমান এবং লঘুমান বের করতে হবে। এখানে গুরুমান এবং লঘুমান বের করতে হবে মূলত। তো দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো তোমার এই অঙ্ক করার আগে তোমাকে একটু বিষয় বলি, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা কন্ডিশন চেক করতে হয়। মানে ডিফারেন্সিয়েশন মানে গুরুমান লঘুমান বের করার জন্য দুইটা কন্ডিশন চেক করতে হয়। সেটা হচ্ছে প্রথমে আমাদের বলতে হয় যে প্রথম কন্ডিশনটা হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0, এটা প্রথমে দেখাতে হয়। দ্বিতীয় নম্বর কন্ডিশনটা হচ্ছে একে আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হয়। দ্বিতীয়বার ডেরিভেটিভ করে যদি এর মানটা লেস দেন 0 হয় তখন বলি আমরা গুরু মান পাই বা সর্বোচ্চ মান পাই। আর যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দেন 0 হয় তখন আমরা বলি কি লঘু মান পাই বা সর্বনিম্ন মান পাই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কি এখানে মূলত দুইটা কাজ। সেটা আমাদেরকে প্রথম ডেরিভেটিভ করতে হবে, করে ওখানে ইকুয়াল টু 0 বসায় কিছু মান বের করতে হবে। মান বের করার পর সেই মানটা তারপর আবার ডেরিভেটিভ করতে হবে, করে ওইখানে মান বসাতে হবে। মান বসায় সেই মানটা যদি 0 সে ছোট হয় তাহলে সেটাকে বলবো যে গুরুমান, আর 0 সে বড় হলে সেটাকে বলবো কি লঘুমান। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এইভাবে আমরা করবো। তাহলে লেস দেন 0 হলে বলবো গুরুমান, আর গ্রেটার দেন 0 বলবো কি লঘুমান। আর এটাকে প্রথমে আগে ডেরিভেটিভ করে নিতে হবে। তাহলে আমাদের কাজটা কি, তাহলে ওই যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে দুইবার ডেরিভেটিভ করবো, দুইবার ডেরিভেটিভ করবো। তাহলে আমাদের অঙ্কটা আসো দেখি। দৃশ্যকল্প 2 এ কি দেয়া আছে, তাহলে গ নম্বর অঙ্কটা আমরা করতেছি। এইচ অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে 2x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 1, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা প্রথমে কি করব, প্রথমে যে ডেরিভেটিভ করি, তা আমি এইচ অফ এক্স না দিয়ে আমি ওয়াই ধরলাম। এইচ অফ এক্স কেমন ধরলাম ওয়াই, এটা ধরি হচ্ছে ওয়াই সমান 2x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 1, এটা। এখন আমি যদি প্রথমে একে ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx সমান ডেরিভেটিভ করলে কি হয়, তাহলে এটা 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 হয়। খুব সোজা একটা অঙ্ক। দেখো প্রথমবার ডেরিভেটিভ করলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে বা এটাকে 2 নম্বর দিলাম, আমি এটাকে 1 নম্বর দিই, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। এরপরে এই দ্বিতীয়বার যদি ডেরিভেটিভ করি তার মানে কি এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে 12x মাইনাস 6। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বোঝা নাকি, কেন দুইবার ডেরিভেটিভ করলাম তোমাকে কিন্তু আমি বলে আসলাম যে এখানে আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে। তোমাকে কিন্তু দুইবার ডেরিভেটিভ করতে হবে, যে একবার এই যে একবার দুইবার। এই লেস দেন 0 হলে মান বসানোর পর যে গুরু মান হবে, আর মান বসানোর পর যদি গ্রেটার দেন 0 তাহলে বলবো লঘু মান। মানে এই মূলত এই অপশনটা চেক করার অপশন এটা। তা আমরা করলাম কি, তাহলে দুইবার এরকম করে ডেরিভেটিভ করে নিলাম। এখন আমাদের কাজ, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের যেটা বলবো সেটা বলবো যে এখন আমাদের যে কাজটা, যে গুরু মান বা চরম মানের জন্য চরম মানের জন্য আমরা এটা লিখতে পারি, বা লঘু মান বা গুরু মানের জন্য লিখতে পারি। এর ইচ্ছা চরম মানের জন্য আমরা লিখতে পারি কি dy বাই dx ইকুয়াল টু 0 হয়। মানে চরম মানের জন্য বা গুরু মান বা লঘু মানের জন্য dy বাই dx ইকুয়াল টু 0 হয়। যদি dy বাই dx 0 হয়ে যায় তার মানে কি এটুকু সমান 0 বসাবো। সুতরাং 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এখানে যে 6 দিয়ে ভাগ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়। এইটা আমাদের আসলো। তো এখানে যদি এটাকে ক্যালকুলেশন করে আমাদের এটা আসে, তো আমরা এটাকে যদি আবার একটু কাজ করি, এটাকে যদি মিডল টার্ম করি তাহলে x স্কোয়ার প্লাস না মাইনাস 2x প্লাস x, দেখো তো ঠিক আছে কি মাইনাস 2x আর প্লাস x মাইনাস x
তাই এটা আমরা লিখতে পারি। তো এটা ক্যালকুলেশন করলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তো আমি শর্ট করে একবারে ক্যালকুলেশন করলাম, এটাকে নাম দিলাম, একটার মানটা হচ্ছে 2 হবে আর এটা হচ্ছে -1 হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তার মানে আমরা কি করলাম, এখানে প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল তাকে দুইবার ডেরিভেটিভ করে নিয়েছি, করে নেওয়ার পরে এখন বলতেছি চরম মানের জন্য dy/dx 0 হয়। তো dy/dx কোনটা, এই যে এটা, তার জন্য ওটাকে আমি 0 বানায় x এর দুইটা মান বের করে নিলাম, x এর দুইটা মান বের করলাম। এখন আমার কাজ হচ্ছে এই দুইটা মান আমরা এই যে 3 নং ইকুয়েশনে বসাবো, চেক করার অপশন। এখন x = 2 হলে, দেখো তো প্রিয় শিক্ষার্থী তুমি বিষয়টা বোঝো নাকি, x = 2 হলে কি হয়। যদি আমি x = 2 বসাই, আমরা কোথায় বসাবো, যদিও দেখতে পারতেছো না, এটা হচ্ছে d2y dx2 এখানে বসাবো, চেক করার অপশনে বসাবো। তো যদি x = 2 হয়, আমি একটু এখানে দেখছি d2y/dx2 তোমার হবে 12 × 2 - 6। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি একটু এখানে লিখে রাখছি d2y dx2 সমান এটা হবে হচ্ছে 12x - 6, এটা হয়ে আছে। তো আমরা যদি x = 2 হলে তাহলে d2y dx2 কত হচ্ছে, 12 × 2 - 6, দেখো তো 24 মানে 18 হয়, এটা গ্রেটার দেন 0 হয় না। তোমাকে বলছিলাম যদি d2y dx2 গ্রেটার দেন 0 হয় তাহলে কি পাবো, সর্বনিম্ন মান পাবো বা লঘু মান পাবো। তার মানে এখানে কিসের মান পাবো, x = 2 হলে, তার আমরা লিখতে পারি এখানে, সুতরাং x = 2 হলে লঘু মান পাই, লঘু মান পাই। আমরা এটা লিখলাম যে x = 2 হলে লঘু মান পাই। কেন বললাম, কারণ তোমাকে বলছিলাম একটা কন্ডিশন দেখাইছিলাম, যদি x = 2 হয়, বা যে সরি আমি বলছিলাম যে যদি এই যে এখানে যে চেক করার অপশনটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বলবো সেখানে হচ্ছে লঘু মান পাবো, আর লেস দেন 0 হলে সেখানে বলবো গুরু মান পাবো। তো যেহেতু এখানে গ্রেটার দেন 0 হয়েছে, এই মানটা বসানোর পরে তার মানে এখানে লঘু মান পাবো। তাহলে এই x = 2 আমরা তাহলে এখন, সুতরাং লঘুমান কত হবে, লঘুমান ইকুয়াল টু, তাহলে এই মানটা দেখো, লঘুমানটা তাহলে কত হবে, জাস্ট আমি চেক করলাম, এখন তো লঘুমান বের করে নিই, জাস্ট বলছি যে x = 2 হলে লঘুমান পাবো, সেই লঘুমানটা কত হবে সেটা বের করব। সেই মানটা বের করার জন্য এই x = 2 এর মানটা আমরা যে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া ছিল এখানে আমরা বসিয়ে দেবো। তো শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলছি জাস্ট আমি কিন্তু লঘুমান চেক করে দেখলাম যে লঘুমান পাবো নাকি। হ্যাঁ, x = 2 বিন্দুতে লঘুমান পাবো, কিন্তু লঘুমান কত হয়েছে সেটা আমরা বের করিনি। এজন্য আমরা করব কি, লঘুমান বের করার জন্য x = 2 এই মানটা আমরা আমাদের যে প্রথম ইকুয়েশনটা দেওয়া ছিল সেখানে আমরা বসিয়ে দেব, অর্থাৎ এখানে বসাবো। তাহলে এখানে মানে আমি যদি অঙ্কটা তাহলে ওখানে যদি বসাই, এখন তোমরা হয়তো দেখতে পারতেছো না, এখানে দেখো তোমার কাছে তো অঙ্ক আছে 2x³ - 3x² - 12x + 1, এটা মূলত আমাদের এখানে বসাবো। এই যে ওখানে যে বসাতে চাই, তাহলে মূলত কি আসে আমি জাস্ট এখানে দেখাচ্ছি, 2 × x³ আছে, তাহলে মানে 2³ - 3 × 2² - 12 × 2 + 1। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই লাইনটা তোমাদের যদি আমি আবার একটু দেখাই, এটা ছিল মূলত এরকম, এখানে যদি দেখাই যে 2x³ - 3x² - 12x + 1, আসলে আমি প্রথম ইকুয়েশনটা যেটা দেওয়া ছিল এই মানটা আমি সেখানে বসে লঘু মানটা বের করতেছি। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 8 16, তাহলে এখানে 12 - 24 + 1, তার মানে এখান থেকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে -19। দেখো এই যে এর ক্যালকুলেশন -19 পাই, তার মানে x = 2 বিন্দুতে আমি লঘুমান পেলাম, সেই লঘুমানের মানটা হচ্ছে -19। ওকে, এখন আমরা দেখব যে, তাহলে বুঝতে পারতেছো যে এইটার জন্য আমাদের অবশ্যই গুরুমান পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এখন কি করবো, x = -1 হলে এবার লিখবো কি, আমার x = -1 হবে। তাহলে আমরা অন্য একটা খাতা লিখলাম। তো দেখো x = -1 হলে, 1 হলে d2y/dx2, d2y dx2 কত, এই যে 12x - 6, এই যে 12x - 6, এখানে আমি x = -1 হলে d2y dx2 মানে 12x - 6, তার মানে 12 × -1 - 6, ক্যালকুলেশন করলে -18 হয়, -18 হয়। দেখো লেস দেন 0, তার আমি বলছিলাম যদি এই d2y/dx2 এর মানটা লেস দেন 0 হয় তাহলে আমরা কি পাবো, গুরু মান পাবো। তাহলে আমরা বলতে পারি সুতরাং x = -1 হলে, x = -1 হলে গুরু মান পাবো, গুরু মান
পাই। এখন তো গুরুমান জাস্ট বলে দিলাম, গুরুমান বের করতে হবে। সুতরাং গুরুমান, তাহলে গুরুমান বের করতে হলে কিভাবে বের করবো? জাস্ট এই যে -1 মানটা আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে বসিয়ে দিব, প্রথম ইকুয়েশনে বসিয়ে দেবো, 1 নম্বর ইকুয়েশনে। তাহলে বসালে 2 ইন্টু আগেকার মতোই -12 ইন্টু -1 প্লাস 1। তো দেখো প্রিয় শিক্ষার্থী, জাস্ট আমি এটা করলাম, জাস্ট করলাম কি, এই যে -1 যে মানটা আনলাম সেই মানটা আমি জাস্ট এই যে ইকুয়েশনটা বসাই দিলাম। বসাই দিলে এখানে হচ্ছে -2 হয়, এখানে ক্যালকুলেশন করলে -3 হয়, এটা 12 হয়, প্লাস 1, তাহলে 13 8। তোমরা দেখো 8 হওয়ার কথা, ক্যালকুলেশন করে আমরা এখানে পাইলাম হচ্ছে 8। তার মানে এখানে আমরা এই যে গুরুমান পেলাম 8 আর লঘুমান, সুতরাং আমরা বলতে পারি নির্ণয় অ্যান্সার কি, তাহলে গুরুমান 8, গুরুমান ইকুয়াল টু 8 এবং লঘুমান, খুবই সোজা একটা অঙ্ক, লঘুমানটা তখন দেখছিলাম কত, 19, -19। এই তো আমাদের অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে গুরুমান 8 আর লঘুমান হচ্ছে -19, এটাই আমাদের এখানকার অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পারছো, কঠিন না, খুবই সোজা একটা অঙ্ক। ডিফারেন্সিয়েশনের ভিতরে সবচেয়ে এই স্পর্শক, অভিলম্ব আর গুরুমান লঘুমান অনেক সোজা। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজ এই পর্যন্তই, তোমরা লিভ নিতে পারো।